জার্নিটা কিভাবে শুরু হলো? আপনাদের দলটা তৈরি করার পেছনে গল্পটা একটু জানতে চাই। তাসমিন ইজ অ্যাকচুয়ালি মাই ওয়াইফ। ওর সাথে আমার দেখা হচ্ছে রাশিয়ান কালচার সেন্টারে। ওখানে আমি একটা কনসার্ট করছিলাম, ও ওখানে ছিল। তারপর ইভেন্চুয়ালি ওর সাথে একটা কনসার্ট করি অ্যান্ড হাউ উই অ্যাকচুয়ালি গট টুগেদার। না আমরা কিন্তু একসাথে মিউজিক করি নাই বিকজ তখন আমাদের মিলতো না। কোভিড এর সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ সেই সময় তো সেই সময় ক্যালিপসোর জন্ম। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 8-এ। সাথে আছে আমি মৌসুমী সুলতানা। আজ এমন এক ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছি যাদের নামের মধ্যে আছে সুরের ভ্রমণ, আছে রিদম, আর আছে এক অনন্য অনুভূতি যা মনকে ছুঁয়ে যায় খুব সহজেই। লেটস ওয়েলকাম ক্যালিপসো। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ অ্যাকোস্টিক লাউঞ্জে। কেমন আছেন সবাই আপনারা? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আজকারও ভালো লাগছে, আপনাদের গান সরাসরি শুনতে পারবো এই জন্য। শুরুতেই সবার সঙ্গে পরিচিত হব, কিন্তু তার আগে দর্শকদের জন্য আপনাদের একটা গান শুনে আসতে চাই। কোন গানটা শোনাবেন আজকে? আমরা আজকে ফার্স্ট সং করব ফেরারি। এটা আমাদের অরিজিনাল। জি আচ্ছা, তাহলে আপনাদের নিজস্ব একটা গান শুনে আসি, তারপর আবার ফিরবো আড্ডায়। অসাধারণ, মানে দারুণ একটা গান শুনলাম, দুর্দান্ত একটা গান শুনলাম।
আমার তো অনেক ভালো লেগেছে, আশা করছি দর্শকদের অনেক ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়ে গেছি তাসফিনের গান শুনে একেবারে। আসলে এটা হচ্ছে আমাদের যে ভোকালিস্ট দীপ, আমি গানটা লিখেছি, আমি সুর করেছি, Oh, wow. কিন্তু গিয়েছে হচ্ছে আমাদের দীপ, সে আচ্ছা, আচ্ছা। এখন আর নাই। সো ও সবসময় গানটা গেতো নাই কনসার্টে। মানে কি দলে নেই নাকি? না, উনি আর বেঁচে নেই। তো ইয়া, তো এখন যতবার এই গানটা গাই, ওর পার্টটা আমার যখন গেতে হয়, আমার তখন খুব কষ্ট হয় যে এটা তো ওর পার্টটা ছিল। সো আমার যেই পার্টটা, ওটা বেসিক্যালি আজকে ফায়াজ গিয়েছে। তো ইয়েস, এটা আমাদের ফার্স্ট সং আমরা একসাথে করেছি। সত্যি মানে আপনি বলছিলেন শুরুতে যে কিছু গানের পিছনে অনেক গল্প আছে। জি, তো আমরা আসলে অনেক গল্প করব, আরো কিছু অ্যাবসলিউটলি আপনাদের, অ্যাবসলিউটলি। গান শুধু না, আপনাদের জার্নির গল্প সবই শুনবো, কিন্তু Thank তার you. আগে একটু পরিচিত হতে চাই। শিওর। একটু জানতে চাই কে কোন দায়িত্বে আছেন ব্যান্ডের, একটু ডান থেকে যেতে চাই। আমি সাকিব, আমি লিড গিটার বাজাই। আমি ফাইয়াজ, আমি হচ্ছে বেসিস্ট এবং ব্যাকিং ভোকাল। আমি Bobby. তাশওয়িন, আই অ্যাম দ্য লিড সিঙ্গার অফ দিস ব্যান্ড। আমি নিজাম and I play guitars for the band. আমি জাহিদ, আই অ্যাম দ্য ড্রামার অফ দ্য ব্যান্ড। আচ্ছা, সবার সাথে পরিচিত হলাম, কিন্তু এখন একটু গল্পে যাব, মানে একটু আড্ডা দেবো জাস্ট, তারপর নিশ্চয়ই আবার গানে ফিরবো। তাসফিন, একটু আপনার কাছে যেতে চাই, এই যে ক্যালিপসো, এই জার্নিটা কিভাবে শুরু হলো? আপনাদের দলটা তৈরি করার পেছনে গল্পটা একটু জানতে চাই। এই দলটা আসলে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা নিজাম দিতে পারবে বেটার, বিকজ ও হচ্ছে দ্য ফাউন্ডিং মেম্বার অফ দিস ব্যান্ড। অ্যান্ড আমি অনেক পরে জয়েন করেছি, আই থিঙ্ক 3 বছর পরে এই ব্যান্ডটা জয়েন করেছি, কিন্তু জার্নিটা ও মনে হয় বেটার বলতে পারবে। তাহলে আমি একটু নিজামের কাছ থেকে গল্পটা শুনতে চাই। Thank you. So basically, maybe ব্যান্ডের জার্নির আগে মেবি আমার সিঙ্গার যে আছে ওর সাথে একটু জার্নি বলি। সো তাসফিন ইজ অ্যাকচুয়ালি মাই ওয়াইফ, অ্যান্ড সো আমরা যেমন Great. উই স্টার্টেড ডুইং মিউজিক ওয়েন উই আর ভেরি ইয়াং। Yeah. তো ওর সাথে আমার দেখা হচ্ছে রাশিয়ান কালচার সেন্টারে। তো ওখানে আমি একটা কনসার্ট করছিলাম, ও ওখানে ছিল। তারপর ইভেনচুয়ালি ওর সাথে একটা কনসার্ট করি, অ্যান্ড হাউ উই অ্যাকচুয়ালি গট টুগেদার। হুম। তো ও যেটা That's বলতেছিল না যে- না, আমরা কিন্তু একসাথে মিউজিক করি নাই, বিকজ তখন আমাদের মিলতো না। আচ্ছা, ওর সাথে আমি মিউজিক করতেও চাই না। মিলতো না কেন? মানে সেই কি মিলতো না কেন? এটার কারণটা কি? কি মিলতো না? ইয়ে থাকে না, মিউজিক্যাল প্রেফারেন্স কিংবা ইয়ে থাকে, সো ওইসব জায়গাতে আমাদের ইয়ে দুজনের হতো না। পছন্দ অপছন্দ একটু হ্যাঁ, অমিল আর ছিল। ধরেন একসাথে তো সংসার করতেছে, একসাথে মিউজিকও করলে তখন আবার সব জায়গায় ঝগড়াঝাটি লেগে যাবে। ভেরি ইন্টারেস্টিং। আরো বেশি নিশ্চয়ই আপনাদের কাছে আরো কিছু গল্প শুনবো। আচ্ছা, তারপর? সো তারপরে বেসিক্যালি অ্যাজ তাসফিন মেনশন যে আমাদের একজন সিঙ্গার ছিলেন দীপ। সো দীপের সাথে আই গ্রু আপ উইথ হিম, উই ওয়ার বাচ্চাকালের বন্ধু, এবং হি ওয়াজ দ্য ভোকালিস্ট ফর এক্লিপস। ওরা আপনার D Rockstars, they were one of the superstars of that event. So eventually যখন 2017-18 এর দিকে আমি বাংলাদেশে ফেরত আসি, তখন ও বলল, দোস্ত চল আমরা আবার একটু একসাথে গান বাজনা করি। তো ইভেনচুয়ালি শুরু করতে করতে অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফেব্রুয়ারি, আই রিমেম্বার ফার্স্ট কনসার্ট উই ডিড ওয়াজ February 14th, 2020, যেটার পরে আপনার কোভিড এর সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই সময় তো সেই সময় ক্যালিপসোর জন্ম, সেখান থেকে আর কি ইটস বিন হোয়াট 6 ইয়ার্স এখন। দিস ইজ দ্য গ্রুপ অ্যাজ ইট স্ট্যান্ডস রাইট নাও আর কি। এখনো সেই জার্নি চলছে। ক্যালিপসোর নামটা একটু ইউনিক, আসলে নামটার পেছনে গল্প কি আপনি বলবেন নাকি জাহিদ বলবে? এটার পিছনে অনেক এই নামটা আমরা এখন চেলেও বদলাতে এখন পারছি না। যেমন বিকজ প্রথম থেকে মেবি উই ওয়ার লিটল কনফিউজড, আপনি যেটা বলেছেন ইনিশিয়ালি মেবি দ্য ওয়ার্ড ক্যালিপসো ইট রেফার্স টু লেটস সে জনরা, একটা ক্যারিবিয়ান জনরা, বাট হ্যাঁ, আমরা হ্যাঁ, আমি প্রবাবলি যেটা শুনেছি এটা ক্যারিবিয়ান থেকে এসেছে রাইট। নামটা। সো আমরা যখন এটা নামটা দিয়েছিলাম মেবি ওই একটু বেশি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখতাম, তো ওখানে একটা ওখানে একটা দের ইজ দিস ক্যারেক্টার ক্যালিপসো, ও একটা মানে গড অফ দ্য সি অর সামথিং, ওই টাইপের, ওখান থেকে জিনিসটা অ্যাকচুয়ালি ফাইনালি এসেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে গল্পটা অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আরো গল্প শুনবো আপনার কাছে, একটু জাহিদের কাছে যেতে চাই। আপনি নিজেদের মিউজিককে কিভাবে ডিফাইন করবেন আপনারা? ভেরি ট্রিক কোয়েশ্চেন। সো এটা আসলে আমরা বেসিক্যালি বলবো যে মডার্ন রক বলতে পারেন, রক স্ল্যাশ মেটাল, কারণ আমরা আসলে আবার মেটাল মিউজিকও করি। আনফর্চুনেটলি স্পেশালি ওয়েন আই জয়েন দ্য ব্যান্ড, তখন আসলে আরেকটু মেটাল জিনিসটা আরো ইনফিউজ হয়েছে, বিকজ মানে কামিং ফ্রম মাই সাইড আই অ্যাম আ মানে কোর
metal musician rather than being a rock Acha. musician. But so yes, band musicality bolte gele we focus on melodies surely. So it has to have a certain ground of melody coming out of the songs. But at the same time, we also want to have a diverse situation যেখানে আমরা গানের মধ্যে বিভিন্ন ধরনের জনরা আসলে ইনফিউজ করি. ইটস নট ভেরি স্ট্রিক্ট টু ধরেন যে রক হবে বা ফোক হবে বা পপ হবে. আমরা আসলে এটাকে মিক্স করে উই ওয়ান্ট টু লাইক অ্যাগেইন মিউজিক ইজ আ ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন, রাইট? সো আমাদের আসলে ওই টাইমের ইমোশনটাকে যেভাবে করে এক্সপ্রেস করা যায়, হোয়াট এভার দ্য জনরা দ্যাট ইজ, উই ডু ইট. But in a nutshell, you can say modern rock/metal. মডার্ন রক স্ল্যাশ মেটাল। ওকে ফাইন, আমরা একটু সাকিবের কাছে যেতে চাই। সাকিব, আপনাদের প্রথম পারফরমেন্স সেটা কেমন ছিল, একটু অভিজ্ঞতাটা জানতে চাই। সো আমি ব্যান্ডের সবচেয়ে নিউয়েস্ট মেম্বার। আচ্ছা, আমি জয়েন করেছি ইটস বিন আই থিঙ্ক 2 years. সো আমি জয়েন করার পরে আমাদের ফার্স্ট শো ছিল আলোকিতে। সো আই থিঙ্ক ইট ওয়াজ এ কালচারাল ফেস্ট অর সামথিং। সো ওইখানে আমরা 5-6টা 30 মিনিট একটা সেট করি। তারপর থেকে আসলে আমরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাই উইথ দ্য ব্যান্ড। সো এর আগের স্টোরি প্রবলি নিজাম ভাই বেটার বলতে পারবে, বাট স্টার্টিং ফ্রম লাস্ট 2 years আমরা আলোকি বাদে অনেকগুলো ভেন্যুতে শো করেছি, অ্যান্ড এর মধ্যে কিছু লোকাল পাব অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছু ইনডোর আউটডোর ভেন্যু আছে এর মধ্যে আর কি। ফয়াজের কাছে কোনো অভিজ্ঞতা আছে কিনা স্টেজ পারফর্মের ক্ষেত্রে? কোনো অ্যাকচুয়ালি মজার অভিজ্ঞতা আছে কিনা? বলতে গেলে সবগুলো শো বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকে। যেমন কখনো দেখা যাচ্ছে যে ক্রাউড ইন্টারাকশন অনেক ভালো পাচ্ছি আমরা, কখনো দেখা যাচ্ছে সাউন্ড আজকে অনেক খুব একটা ভালো না, যেটা বাংলাদেশে একটু খুবই মানে কমন একটা সিন যে সাউন্ডের ব্যাপারটা লাইভ পারফরমেন্সে। বাট আমরা যেটা সব থেকে বেশি এনজয় করি সেটা হচ্ছে যে ক্রাউড ইন্টারাকশনটা, যে মানুষ আমাদের কতটা ভালোবাসতেছে অ্যান্ড তাদের পছন্দ হচ্ছে আমাদের গান, অ্যান্ড তারা যেভাবে ইন্টারাক্ট করছে আমাদের কাছে। সো এইটা এক্সপিরিয়েন্স এটা করে সরাসরি কিন্তু একদম সামনাসামনি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেক মানে ভালো লাগে যে এত এত মানুষের সামনে তারা ইন্টারাক্ট করতেছে আমাদের সাথে অ্যান্ড তাদের ভালো লাগছে। সো এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি অনেক ভালো। ভালো লাগে, মজার। আশ্বিন, একটু জানতে চাই, যখন স্টেজে গান করেন তখন আপনি কি স্টেজ পারফর্ম করেছেন কিনা? হ্যাঁ, এর মধ্যে বেশ কিছু তো নিশ্চয়ই করেছেন। বেশ কিছু তো করেছি। যখন গান করেন জি। দর্শকদের রেসপন্স কেমন পান, বা কোনো অভিজ্ঞতা আছে কিনা মজার যেটা আপনার ভালো লেগেছিল? মজার মনে পড়লে একটা এখনো ভালো লাগে। কমেন্ট আপনাকে আমি বলি। ইউজুয়ালি কিন্তু আমি একজন মা, আমি ঘর সংসার করি, তাই নাকি? অ্যান্ড আরে বাহ, নর্মালি সিম্পল। কেউ যদি আমাকে স্টেজে দেখে, সে দেখে বলতে পারবে না যে এই মেয়েটাই ওই একই মেয়ে স্টেজে। সিরিয়াসলি? সো মানে আপনার বেবি আছে? জি, আমার বেবি আছে। কয়টা বেবি? আমার একটাই মেয়ে আছে, আচ্ছা, সে বয়স 5 কত? বছর। বাহ, জি, আমি তো কল্পনা করতে পারছি না। থ্যাংক ইউ। সো ওইটাই, যখন স্টেজে উঠি তখন আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি আমার ট্রুয়েস্ট সেলফ, বিকজ আমি নাটক করছি না কারোর সামনে, আমি প্রিটেন্ড করছি না। বিকজ সারাক্ষণ মনে হয় যে আমার একটা ভাবে থাকতে হবে, একভাবে চলতে হবে সমাজ মেনটেন করার জন্য, সোসাইটির সাথে মিলেমিশে চলার জন্য। কিন্তু আমি যখন স্টেজে থাকি তখন আমি একটা বড় এই জিনিসটা দেখাতে পারি। আই এম সরি ইফ আই এম শোয়িং ইউ দিস অন টিভি, অ্যান্ড ছেলেটা কাটও করতে পারেন, কিন্তু মানে নিজের যে সেলফ একটা এক্সপ্রেশন আছে একদম, ওটা বের হয়ে আসে যখন আমি স্টেজে থাকি। সো ইটস ভেরি ফান। সেটা মানে আপনার নিজস্ব একটা সত্তা যেটা আছে, নিজস্ব একটা অ্যাবসলিউটলি, জায়গাটা, সেটা Absolutely. বের হয়ে আসে। এটা তো আসলে খুবই মানে একটা শক্তির ব্যাপার, মানসিক একটা শক্তির প্রয়োজন হয়। অবশ্যই তো অবশ্যই। এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা বিব্রত বোধ করেছেন কখনো? আমি বুঝি নাই। মানে হয় না, দর্শক যখন আপনি স্টেজে গান করেন, দর্শকদের এমন কোনো আচরণ কিংবা অভিজ্ঞতা আছে কিনা যেটা আপনি বিব্রত হয়েছেন বা ভালো লেগেছে? বিব্রত মানে হচ্ছে খারাপ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ও হ্যাঁ, তা আমাদের চিটাগং এর ভেন্যুটার নাম কি ছিল? চিটাগং স্টেডিয়াম শো ছিল ওটা, দ্য স্টেডিয়াম ফিল। ইয়া, দ্য স্টেডিয়াম ফিল। Stadium. বেসিক্যালি জেমস যে এবার ফার্স্ট ইয়ে করলো, অনেক বছর পর চিরাং শো করলো। আচ্ছা হ্যাঁ, সো চিটাগং এর একটা শোতে বেসিক্যালি আমরা মনে হয় জেমস যেদিন বাজাবে সেই দিন আমাদের আই থিঙ্ক উই ওয়ার ওপেনিং ব্যান্ডস, তাই না, জেমসের জন্য। তো ওয়ান অফ দি ওপেনিং ব্যান্ডস, বড় বড় ব্যান্ড ছিল। সো ওই দিন আই থিঙ্ক আপনার 4-5 হাজার লোক তো অবভিয়াসলি আপনার ভেন্যুতে ছিল। তো এক্সপিরিয়েন্সটা কি হয়েছে, ওরা যখন দেখছে যে আমরা একটা ব্যান্ড ঢুকছি, একটা মেয়ে মানুষ ঢুকছে,
ওই যে গায়ের উপর যে ধাম করে লাফ দিয়ে করে, কোনো পার্সোনাল স্পেস যে বুঝে না। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম হ্যাঁ। যে কারণ একটা মেয়ে যখন গান করছে এটা নিশ্চয়ই অনেক ধরনের অভিজ্ঞতার মানে মধ্য দিয়ে যেতে হয়। অভিজ্ঞতা আছে, কিন্তু আজকাল মানুষজন কিন্তু অনেক ডিসেন্ট হয়েছে, অনেক ওয়েলকামিং হয়েছে। এখন কিন্তু আগের মতন ওই সিচুয়েশনটা নাই। আমি আপনাকে যে স্টোরিটা বলছি ওটা কিন্তু 3 বছর আগের একটা স্টোরি। এখন এখন সময় অনেকটা চেঞ্জ অনেক হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি খুব সুন্দর করে চেঞ্জ হয়েছে। পিপল আর মোর অ্যাকসেপ্টিং টুয়ার্ডস উইমেন, অ্যান্ড স্পেশালি যারা এখন গান গাচ্ছে আরো বেশি এত সোশ্যাল মিডিয়াতে এক্সপোজার পাচ্ছে, এটার কারণে মানুষজন একটু নর্মাল হয়েছে এরকম ফিমেল ফ্রন্টকে দেখতে। সো আমার ওই এক্সপিরিয়েন্স খারাপ ছিল, কিন্তু আবার খারাপও ছিল না, মানে বুঝলাম যে এটাও হওয়া পসিবিলিটি আছে। বাট মানে সবগুলো অভিজ্ঞতার মধ্য দিয়ে অবশ্যই গেছে। অবশ্যই এটা দ্যাট ওয়াজ স্টিল ফান দো। তবে এখন আসার কথা হচ্ছে যে এখন ভালোভাবে নিচ্ছে দর্শক, সুন্দরভাবে নিচ্ছে, accept অবশ্যই, করছে অবশ্যই। আপনাদেরকে, এটা সবচেয়ে ভালো কথা। জি। আপনাদের গান শুনছে, এটা অনেক অনেক বড় ব্যাপার। জি। নিজাম, একটু জানতে চাই আপনাদের নতুন প্রজেক্ট কি আসছে বা নতুন কোনো গান আসছে কিনা? সো অ্যাকচুয়ালি আমরা এখন ইন দ্য মিডল অফ একটা নতুন গান রেকর্ড করছি। ওটাও হোপফুলি আমরা চেষ্টা করছি আগামী ঈদের মধ্যে এটা শেষ করার জন্য। রেকর্ডিং শেষ, উই আর প্ল্যানিং টু মেক আ মিউজিক ভিডিও। আই হোপ পিপল উইল লাইক ইট, অ্যান্ড অ্যাকচুয়ালি দের ইজ সামথিং স্পেশাল টু দিস সং বিকজ আমরা যখন এই গানটা ডেমো করি, মানে যখন প্রায় বানাচ্ছি, তখন তার মধ্যে আমাদের যে ফ্রেন্ড দীপ ছিল, হি পাসড অ্যাওয়ে। তো দিস ইজ সর্ট অফ দ্য লাস্ট রেকর্ডিং যারা আছে ওর সাথে আমাদের, সেটা উই আর হোপিং টু ইন্টিগ্রেট এই গানের মধ্যে আর কি। আই হোপ পিপল উইল লাইক ইট আর কি। নিশ্চয়ই দর্শকরা অপেক্ষা করছে। জাহিদ, একটু জানতে চাই কভার এবং মৌলিক গান দুটোর মধ্যে কিভাবে কোনটা ভালো লাগে? বোথ। আসলে এটার অ্যান্সারটা দিতে হলে আমাদের বুঝতে হবে যে কোন টাইপের আমরা আসলে ধরেন শো করছি। এখন শো করার আগে আমরা যদি প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে সব ধরনের গানই মজা লাগে। ধরেন এটা আপনার কভার হোক বা কারণ কভার কি, আমরাও ধরেন কভার কিন্তু মোস্টলি আমাদের মতো ব্যান্ডরা যারা আছে, ধরেন মডার্ন রক বলেন বা মেটাল রক, মানে সোজা কথা আমাদের আন্ডারগ্রাউন্ড সিন থেকে যদি বলি যে, বা নট দ্য ইউজুয়াল নর্ম ব্যান্ডস যারা বলি, আমরা কিন্তু কোনো সময় কভার আসলে মানুষের জন্য খুব কম করি টেকনিক্যালি। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কভার কিন্তু হয় নিজেদের জন্য, যে নিজেদের কোন গানটা শুনতে ভালো লাগে, এই গানটা কি মজা, আরে আজকে এটা বাজাই, খুব মজা লাগবে। তো মানে সো আমাদের প্র্যাকটিস সেশনগুলো কিন্তু আসলে একটা আউটলেট, যে আউটলেটে আমরা আমাদের নিজেদের যে চাইল্ড ভার্সনগুলো থাকে না, যে ছোটবেলা থেকে যখন আমরা মানে বড় হচ্ছি, মিউজিকটা ধরার পিছনে তো ইটস নট জাস্ট সোলি আর্ট, গান শুনে মজা লাগছে, এরপরেই তো আমরা আসলে মানে সেই গানগুলোকে আয়ত্ত করার চেষ্টা করছি। সো অ্যাট দ্যাট পয়েন্ট এই যখন আমরা প্র্যাকটিস করতে যাই, ওই কভারগুলো না ইজ লাইক ব্রিং আউট দ্যাট ইনার চাইল্ড। ধরেন আমি ওয়েন আই জয়েন দ্য ব্যান্ড, তাসফিন আপুকে ওরকম বলতেছিলাম, আপু প্যারামোরের ওই গানটা আছে, বলে কি যে হ্যাঁ চল করি। তো বিকজ ওই এক্সাইটমেন্টটা না, যদি ইফ ইটস নট দ্য কমন সং, প্লাস আরেকটা হচ্ছে যে ছোটবেলায় শুনে যেটা পছন্দর একটা ব্যাপার আছে, ওই পছন্দটা না আসে, তখন না ওই মজাটা আসলে আসে না। সো দ্যাট ইজ ওয়ার দ্য কাভার্সের মজাটা আসলে আসতেছে। সো কভারটা ইজ রিয়ারলি অ্যাবাউট পিপল, ইটস মোর অর লেস আমাদের নিজেদের আনন্দের জন্যই করা আর কি। এরপর আসতেছে হচ্ছে মৌলিক গান, অরিজিনালস, যেটা আসলে বোথ মানুষের জন্য অ্যান্ড আমাদের জন্য। কারণ কভার্সে না হয় বুঝলাম যে আমরা আমাদের নিজেদের ছোটবেলার মজাটা করছি, অরিজিনালসে তখন আমাদের লাগে যে আমাদের যেটা একটু আগে বলছিলাম যে এক্সপ্রেসিং দ্য থটস, ফিলিংস, ওটা আসলে মানুষের কাছে কিভাবে আমরা প্রেজেন্টেশন করব, ওইটাও ডিপেন্ড করে। প্লাস আমরা আসলে আমাদের সাথে ট্রুথফুল নাকি, যে আমাদের যে অরিজিনালটা, যে ধরেন যে একটা ছোট্ট 2টা শব্দ যখন বলছি, ওই শব্দটা আসলে কি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি নাকি। মানে দেখেন, মানুষকে বোঝানোর আগে কিন্তু নিজের কনভিন্সড হতে হবে যে হ্যাঁ এই কথাটা বলে হ্যাঁ আমি নিজে কনভিন্সড, এরপরেই না আসলে মানুষ ওটার মধ্যে কনভিন্সড হবে। সো ওখানে আসতেছে অরিজিনালের মজাটা। আই হোপ দ্যাট মেক সেন্স। একদমই তাই। আর হচ্ছে আপনাদের প্র্যাকটিস সেশন নিয়েও সেটাও একটু অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। তার আগে কি আরেকটা গান শুনবো কিনা? শিওর। কভার করেছি। সো বেসিক্যালি যেটা বললো যে গ্রোয়িং আপ, আই থিঙ্ক তাসফিন স্পেশালি মানে শি ইউজড টু রিলি লাইক লিঙ্কিন পার্ক। তো লিঙ্কিন পার্কে নতুন যখন ফিমেল ভোকালিস্ট আসলো, তখন শি ইজ লাইক যে না আমাদের একটা আই থিঙ্ক উই নিড টু ডু দিস সং। তো সেখানে আমরা উই হ্যাড এ গেস্ট স্টার উইথ দ্য AK রাহুল, কোল্যাব করেছি একটা, অ্যান্ড আই থিঙ্ক
people liked it, and হ্যাঁ, আমাদের Yeah. রেসপন্সটা খুব ভালো ছিল বিকজ আই থিঙ্ক উই ওয়ার দি অনলি বাংলাদেশি ব্যান্ড যে ওই টাইমেই যখন গানটা রিলিজ করেছে আপনার লিঙ্কিং পার্ক, এতদিন তো আচ্ছা। চেস্টার ছিল না সিনে, মানে অবভিয়াসলি চেস্টার নাই, তো নতুন যখন ফিমেল ভোকালিস্ট আনার পর নতুন গান যখন রিলিজ করেছে ওটার 1 মাসের মধ্যেই আমরা সেম গানটা কভার করেছি। সো অডিয়েন্স খুবই সারপ্রাইজড হয়েছে অ্যান্ড অনেক পছন্দ করেছে কভারটা। তো নিশ্চয় আমরা কি সেই গানটি শুনবো এবার? শিওর। Your blades are sharpened with precision, flashing your favorite point of view. I know you're waiting in the distance, just like you always do, just like you always do. Already pulling, already in my skin. I know exactly how this ends. I let you cut me open just to watch me bleed. Gave up on my half of who you wanted me to be. I don't know why I'm hoping for what I won't receive. Falling from the promise of the emptiness machine, the emptiness machine. Going around like a revolver. It's been decided how it ends. 'Cause there's a fire under the altar. I keep on lying to. I keep on lying to. Already pulling me in. Already under my skin. I know exactly how this ends. I let you cut me open just to watch me bleed. Gave up who I am for who you wanted me to be. Don't know why I'm hoping for what I wanna say. Falling for the promise of the emptiness machine. The emptiness machine. I only wanted to be part of something. I only wanted to be part of. I only wanted to be part of something. I only wanted to be part of. I only wanted to be part of something. I only wanted to be part. I let you cut me open just to watch me bleed. Gave up who I am for who you wanted me to be. Don't know why I'm hoping, so fucking naive. Falling for the promise of the emptiness machine. The emptiness machine. The emptiness machine. Oh. The emptiness machine. দুর্দান্ত। আমরা তো শুরু একটা কথাই বলবো, ওয়াও, জাস্ট ওয়াও। Thank you. অনেক অনেক ভালো লাগলো। আমার মনে হয় দর্শকদেরও অনেক অনেক এনজয় করবে এই গানটি শুনে। একটু ফায়াজ জানতে চাই, আপনাদের গানের ভিতর একটা মেলোডি, শুধুমাত্র মেলোডি না, একটা সফট অ্যাকুস্টিক ফিলটা খুব স্ট্রং। এই স্টাইলটা আসলে কিভাবে তৈরি হলো? এবার একটু সাকিবের কাছে যেতে চাই। সাকিব, আপনাদের গানে শুধু মেলোডি না, একটা সফট অ্যাকুস্টিক একটা ফিলটা খুবই স্ট্রং। স্টাইলটা কিভাবে তৈরি হলো?
মিউজিক স্টাইল আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা এক তো হচ্ছে গিয়ে আমাদের সবার ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স, ছোটবেলা থেকে আমরা যেভাবে গান শুনে আসছি শিখে আসছি সেটার একটা ব্যাপার আছে। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সবাই একসাথে একটা ব্যান্ডে আসি তখন সবার কন্ট্রিবিউশনটা মিলেই একটা সাউন্ড ক্রিয়েট হয়, প্রত্যেকটা ব্যান্ডের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়। সো আই থিঙ্ক ওইখান থেকে এই জিনিসটা আসে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন আপনি আমাদের অ্যাকোস্টিকে দেখেছেন, দেখে সফট এবং ভালো লেগেছে, বাট লাইভ আমরা যখন রক গান করি তখন হয়তো বা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্স। সো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট হ্যাঁ এখানে পার্সোনাল ইনফ্লুয়েন্স অনেক ম্যাটার করে। একদমই তাই। সো আমরা যেহেতু মেলোডি ফোকাসড, আমাদের তাসফিন অনেক ভার্সেটাইল একটা সিঙ্গার, আমাদের দুজন গিটারিস্ট আছে, বেস আছে। সো আমরা ট্রাই করি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে, একটু স্টেরিওটিপিক্যাল গান থেকে যদি একটু বের হয়, একটু পাঞ্চি কিছু, বা যেটা মানুষ লাইক করবে, বা যেটা আমাদের ভালো লাগে, এই ধরনের কিছু করার ট্রাই রক করি। স্টাইলটাও আরো বেশি স্ট্রং যখন আপনারা স্টেজে Obviously. পারফর্ম করেন। জি। এবার একটু ফায়াজের কাছে যেতে জি। চাই। দেশি বা বিদেশি কোন ব্যান্ড আপনাদেরকে ইনফ্লুয়েন্স করে বেশি সবচেয়ে? আমি বলবো যে আমরা এক একজনের পার্সোনাল প্রেফারেন্স এক এক রকম। সো আমরা মোস্টলি হচ্ছে বাইরের ব্যান্ডগুলো আমরা যেমন দেখেছি, আমি ছোটবেলার থেকে অনেক বাইরের আর্লি 2000s-এর 90s-এর ব্যান্ড দেখেছি। সো ইনফ্লুয়েন্সগুলো অ্যাকচুয়ালি ওখান থেকে আসে বেশি, এটা বলা যায়। এছাড়া বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে আমাদের, জেমস বলেন বা আয়ুব বাচ্চু বলেন, ওনারা তো অবভিয়াসলি আছে। সো হ্যাঁ, ইটস আ মিক্স অফ বোথ আর কি। হ্যাঁ, আপনাদের ফেরারি গানটা শুনে আমার আইব বাচ্চুর কথা মনে পড়ে যাচ্ছে। আর সেই ফেরারি মনের গানটা শুনে একটু জাহিদের কাছে যেতে চাই। জাহিদ, আপনারা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের গানগুলো বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যে গান করছেন, এইটা কতটুকু চ্যালেঞ্জিং মনে হয় দর্শকদের রেসপন্স পাওয়া? এটা বেশ একটা ট্রিকি কোয়েশ্চেন। সো সোশ্যাল মিডিয়াতে দর্শকদের কাছে অ্যাগেন ফার্স্টে আসলে আমাদের আগে বেসিকটা একটু দেখতে হবে। গান যদি ভালো হয় শ্রোতা শুনবে, দেয়ার উড বি সাম। আর আমি অন্যদের কথা জানি না, অ্যাটলিস্ট ইফ ইট কামস টু মি, আমি ছোটবেলা থেকে যেভাবে করে গান শুনে আসছি বা যাচাই করে আসছি, প্রত্যেক ধরনের সঙ্গীতেরই আসলে কোনো না কোনো জায়গা আছে। মানে ইটস নট লাইক যে আমি যেই সঙ্গীত করছি ওই সঙ্গীতটা কেউ শুনবে না, কেউ না কেউ আছে যে শুনবে। অবশ্যই কিছু সংখ্যায় বেশি, কিছু সংখ্যায় কম। তো আসলে আগে বুঝতে হবে যে আমরা যেই ধরনের গান করছি বা যেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি ওটার সাথে রেজোনেট করতে পারবে কারা আছে। তো অফকোর্স দেখা যায় কি যে যখন ধরেন তাসফিন আপু যখন গান দেখছে বা নিজাম ভাই যখন একটা রিফ বানাচ্ছে, ইভেন অর লেটস সে আমি যখন কোনো একটা গান কম্পোজ করছি, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্টেই আসে যে গানটা বানানোর সময় কিন্তু আসলে অন্য মানুষের কম নিজের কথা মনে আসে বেশি। বানানোর পরে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার সময় যখন কিন্তু ফার্স্টেই চিন্তা থাকে যে আচ্ছা তাইলে হয়তো বা আমার বয়সী বা আমার সিমিলার সার্কামস্ট্যান্স বা ধরেন খুব কি বলবো যে কাছাকাছি জীবনযাপন পালন করছে বা যারা ওভাবে দেখছে তারা হয়তো বা এই জিনিসটা বুঝবে বা তারা হয়তো বা গানটা ফার্স্টে অ্যাপিলিং হিসেবে নিবে। এরপরে আসতেছে দ্য চ্যালেঞ্জ। এটা তো মানে ধরেন এইটাই যদি আমরা আসলে আগে নেল না করতে পারি যে তাহলে আসলে গানটা সাকসেসফুল হবেই না। সবার আগে বুঝতে হবে যে আমার যেই চিন্তা, আমার মতো যারা চিন্তা করে তাদের কাছে গানটা কি অ্যাকসেপ্টেবল হবে নাকি। তো এটা যে কোনো মানে আমাদের ব্যান্ডের সবার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এটাই হবে। এরপরে আসতেছে সোশ্যাল মিডিয়াতে, তারপরে যখন গানটা মানুষের কাছে পৌঁছাবো খুব স্বাভাবিকভাবেই এখন আমরা গ্লোবাল মার্কেটে আসলে আছি এখন, আর ইটস নট অনলি বাংলাদেশ দ্যাট উই আর লুকিং ইনটু। সো ইভেন বাংলাদেশে হলেও আসলে ধরেন ইফ ইউ লুক ব্যাক 20 years ago, তখন ধরেন আমাদের সঙ্গীত যারা মানে ইভেন আমরা যখন ছোট ছিলাম আমরা কি করছি, মার্কেটে গেলাম, ক্যাসেট বের হয়েছে বা একটা সিডি বের হয়েছে, বা আমি যেমন ছোট ছিলাম যেমন আমার বড় ভাই আর্সেলের একটা সিডি কিনে নিয়ে আসছে বা ক্যাসেট কিনে নিয়ে আসছে, ও মাই গড। হ্যাঁ, অলদো পরে এসে ও মাই গড, আগে তো হয়তো আমি বুঝতামই না গানটা কি, ভাইয়া এসে নিয়ে আসছে, দেখছে আমরা গান শুনছি এরকম টাইপের, রাইট? 20 years later এখন সবার কাছে আছে। ইউ ক্যান গো টু স্পটিফাই, ইউ ক্যান গো টু ইউটিউব and you can just pick up a song and the number of songs out there massive. মানে প্রত্যেক দিন কোনো না কোনো নতুন গান বের হচ্ছে, প্রত্যেক দিন নতুন কোনো না কোনো কন্টেন্ট বের হচ্ছে। সো সেই ক্ষেত্রে হ্যাঁ ইট ইজ হার্ড যে আপনার একটা থট প্রসেস, কারণ আমরা গান শোনা, আমরা অ্যাটলিস্ট যেখান থেকে আসতেছি আমরা কিন্তু গান বানাই হচ্ছে নিজেদের থটস প্রজেকশনের জন্য, রাইট? এখন এরকম থটস এর এখন অভাব নেই অনেস্টলি, সো অ্যান্ড অপশনস এরও অভাব নেই।
তো সেই ক্ষেত্রে আসলে ওই গানটা একটা জায়গা পর্যন্ত পৌঁছানোটাও চ্যালেঞ্জিং। দ্যাট কামস উইথ প্যাকেজিং, মানে তখন আসলে মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ভ্যালুতে ঢুকে যেতে হয় রাদার দেন দ্য আর্ট। হ্যাঁ, তখন মনে করেন বলতে হবে যে আচ্ছা আমরা কিভাবে প্যাকেজ করছি, আর্ট ওয়ার্কটা কিরকম, আচ্ছা আমাদের কি মেটাল বলে মিউজিক ভিডিও আছে নাকি, এটা কি বেশি মেটাল হয়ে যাচ্ছে যেটা মানুষ বুঝবে না, বুঝবে না, হ্যাঁ। বা এটা কি বেশি সিম্পল হয়ে যাচ্ছে যেটাতে আসলে আর্টটাকে ফুটিয়ে তোলা যাচ্ছে না। তো অনেকগুলা ভ্যারিয়েবল আছে যেটা চেক করতে হয়, এরপর গিয়ে সোশ্যাল মিডিয়াতে হিট হয়। লাইভ অন দি আদার হ্যান্ড অনেক ইজি, গান ভালো, মানুষ যদি ভালো লাগে সাথে সাথে মনে করেন মানুষ ওটার সাথে গাবে। একদম রেসপন্স বাট ইন্টারনেট অনেক ডিফিকাল্ট জায়গা সেক্ষেত্রে। সেটা আমরা এখন ফেস করছি এই সময়টাতে, সে একদমই তাই। তা সুয়েন, একটু জানতে চাই, গানের লিরিক লেখেন আপনি, রাইট? না, আমি গানের লিরিক্স লিখি না। আমি অ্যাকচুয়ালি নতুন গানের লিরিক্স আমি লিখেছি, আচ্ছা, ফেরারি আমি লিখি নাই, বাট ফেরারির সুর আমি করেছি। কিন্তু নতুন গানের কম্পোজিশনটাও, সুরটাও আমি করেছি, আপনার লিরিক্সটাও আমি লিখেছি। আচ্ছা। ওই- লিরিক্স সাধারণত কে লেখে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মানে আমাদের যেটা জাহিদ বলল যে আমরা কিন্তু খুবই ফিলিংস এর উপরে চলি সবাই। মানে এটাও আমাদের- কি একটা টিম প্রসেস হয় নাকি? এটাও একটা টিম প্রসেস। যেরকম আমরা যদি মনে করেন এই নতুন গানটা, যেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু খুবই একটা ওয়েয়ার্ড কনসেপ্ট থেকে এটা আমি চিন্তা করছি। একটা শো দেখেছি, দ্য স্যান্ডম্যান। তো ওই স্যান্ডম্যান শোর উপর কিন্তু বেস করে যে ওর যে ডাইনামিক্স, যে ওর যে ইমোশনটা, ওই ইমোশনটাকে আমি চ্যানেল করে কিন্তু আমি আপনার এই লিরিক্সটা বানানো শুরু করেছি। তারপরে ওর সাথে বসে বসে, ফায়েজের সাথে বসে মনে হয় আমি আম খাচ্ছিলাম সেই দিন। হ্যাঁ, আমরা দুজন মিলে আম খাচ্ছি, তা বলছে এই একটু ও কি কি জানি বাজাচ্ছে, আমার হঠাৎ সুরটা আপনার মাথায় আসছে। আচ্ছা, আচ্ছা। মাথায় আসার সাথে সাথে ও বাজিয়ে ফেলেছে, আমিও সুরটা, আমার আবার ওই স্যান্ডম্যানের কথা মনে পড়ছে। সো ওইভাবে কেমনে জানি একটা স্ট্রাকচার রেডি হয়ে গিয়েছে। ওই স্ট্রাকচারের পরে যখন আমরা প্যাডে গেলাম, ওরা দেখি সবাই কভার সং বাজাচ্ছে। কভার সং বাজানোর সামনে আচ্ছা তোর একটু থামতে, আমার না মাথায় একটা সুর আসছে, আমরা একটু বসি। প্রথমে ওয়ার্ড দিই, পড়া তো না 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 এখন আমরা বসবো না। জাহিদ বলে কি, আপু 1 মিনিট সবাই দাঁড়ান। তারপরে জাহিদ বলছে আমি হাতে নিচ্ছি গান। তারপরে জাহিদ এটা বলার পরে জাহিদ গিটারটা নিল, সাকিবকে ইনস্ট্রাকশন দিল যে ভাই আপনি এটা করেন, নিজাম ভাই এটা করেন, ফায়াজ এটা করেন, আপু আপনি যেটা গাচ্ছেন ওটাই গান। বাহ। তারপরে এটা হচ্ছে পুরোপুরি একটা টিম Team ওয়ার্ক। সো আমি process. কিন্তু একা বলতে পারবো না যে আমি একা কম্পোজ করছি। মেবি আমি শুটটা রেডি করেছি, কিন্তু সব ইনস্ট্রুমেন্টে যে ওরা ওদের যে এফর্টটা বলেন, অথবা যে ব্রেন স্টর্মিংটা বলেন, যে চিন্তাটা বলেন, যেটা আমি কিন্তু শুট করার সময় কিন্তু ওই ট্রানজিশন গুলো আমি কিন্তু চিন্তাও করি নাই। কিন্তু এই যে একটা ব্যান্ড কেমিস্ট্রি থাকা যে কত জরুরি, যে এমন তো না যে লাইক ও একটা জিনিস বাজাচ্ছে আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদেরটা কিন্তু এরকম না। আমাদেরটা হচ্ছে যে কেমনে কেমনে জানি যেই যা বাজাচ্ছে কেমনে কেমনে জানি মিলে যাচ্ছে, বিকজ ইটস দ্য ব্যান্ড কেমিস্ট্রি। একদম, আপনাদের কেমিস্ট্রিটা অনেক চমৎকার, সেটা বোঝা আর যাচ্ছে। আপুর সাথে অ্যাড করে লিরিক্স নিয়ে যেটা বলবো যে এই আপু যেমন ইয়েটা বললো, আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটা যে লিরিক্সটা আসলে আসছে কোথা থেকে, বা আমাদের এই থিমগুলো কি চিন্তা করি। আচ্ছা, থিমটা কি আসে? এটা আমি বলবো এটা খুবই হাস্যকর শোনাবে, বাট ইটস র্যান্ডম। মানে এটাও এমন না যে আমরা খুব মানে আজকে সকাল ঘুম থেকে উঠে আচ্ছা আমি ধ্যান করে আজকে এটা নিয়ে আমি কি আজকে নিয়ে কথা লিখবো, বলবো না। এরকম অকওয়ার্ড টাইমে লিরিক্স হ্যাঁ। আসে মাথার মধ্যে। একদম, বুঝছেন, আমি একদম। বলতেও চাই না কি রকম টাইমে লিরিক্স অথবা সুর আসে। আপনি এটা আমি বুঝে জানি নিতে যে পারেন। লিরিক্স নাকি আসে একদম উপর থেকে, হ্যাঁ, এটা হ্যাঁ, ওহি মানে নাজিল হয় আপু এরকম। যেমন একটা র্যান্ডম টিভি শো দেখতে দেখতে টিভির শো এর স্টোরি দেখে সে মুগ্ধ হয়ে স্টোরিটাকে উপলব্ধি করে ওটার সাথে ধরেন আমাদের রেগুলার লাইফ বা রেগুলার জীবনের সার্কামস্ট্যান্স যেগুলো থাকে আরো যে- অলসো আরো ব্যাপার আছে, হ্যাঁ, পার্সোনাল ব্যাপারও ধরেন- আছে। হ্যাঁ, অ্যাড করে এরপর হলো লিরিক্সটা দেখলো। সেম গোজ ফর লেটস সে ফায়াজ যদি আরেকদিন আম খেতে খেতে এরকম হঠাৎ করে কোনো একটা দুইটা শব্দ বলে ফেললো, এটা ইনস্ট্যান্টলি বা দেখা গেছে যে ওই স্টেট অফ মাইন্ডে থাকা অবস্থায় কোনো একটা ধরেন জিনিস নিয়ে চিন্তা করতেছে, ওটা ইটস নট লাইক প্রিডমিনেন্টলি আমরা কোনো জিনিস চিন্তা করে যে না আচ্ছা আজকে আমাদের ধরেন, হ্যাঁ এটাও হয় অনেক সময় যে ধরেন আজকে বললাম যে না দুনিয়াতে যুদ্ধ চলতেছে, আজকে যুদ্ধ নিয়ে কিছু আমরা একটা লিখলাম, এটা এক ধরনের থট প্রসেস। বাট আমাদেরটা মোস্টলি যেরকম হয় ফিলিংস এর উপর চলে, যেটা বললাম যে মানে কোনো প্রিপারেশন নাই, কোনো মানে প্রিপারেশন নাই, প্রস্তুতি নাই, হঠাৎ করে একদম আসলো একদম। এটা নিয়ে গান লেখা যায়, লিখে ফেলি এই। হ্যাঁ, হয়ে গেল। আর মনে করেন আমরা ভিনভিনাচ্ছি, মুখে 2-3টা ওয়ার্ড আসলো যেটা মিলে গেল সুরের সাথে আপনার। আচ্ছা এখন তুই এই ওয়ার্ডটা দিলে তো এটা দুটো যায়, তাহলে আমরা এটা একটু বলি, এই তো শুরু হয়ে গেল, শুরু হয়ে এই যে গেল। কোরাস হয়ে গেল, এই তো গান শেষ। দুর্দান্ত, মানে গল্পগুলো অনেক চমৎকার, আপনাদের অনেক মজা। একটু নিজামের কাছে যেতে চাই। নিজাম,
এই যে এত গল্প শুনলাম আপনাদের জার্নির গল্পটা, তো আগামী 5 বছরে কোথায় দেখতে চান কালিপসোকে? ভেরি ইন্টারেস্টিং। 5 বছর পরে মিউজিশিয়ান দরকার হবে নাকি, এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে ইজ এ বিগ কোয়েশ্চেন যে দেখেন এখন মেবি এই যে এআইটিআই নিয়ে এত কিছু হচ্ছে, সবই তো হয়ে যাচ্ছে, সব হয়ে lyrics তো যাচ্ছে যে লাগছে না। আপনি ধরেন এই মিউজিক ভিডিও যা বানানোর Singer-ও জন্য লাগছে লাগবে না। না, সিঙ্গারও লাগবে না, মিউজিশিয়ানও লাগবে না, ওই একটা Auto- হয়ে auto যাবে। হয়ে সো যাচ্ছে। এই জিনিসটা রিয়েলি টাফ। এন্ড জাহিদ যেটা বললো অ্যাকচুয়ালি আগে মেবি মিউজিক ওয়াজ দ্য মেইন মোটিভেশন। Motivation ছিল। এখন গানটা করার জন্য যে নিজেকে বিজনেসম্যান বানানো হইতেছে, কন্টেন্ট ক্রিয়েটর বানাতে হইতেছে, নিজের ক্যামেরা চালাইতে হইতেছে, মিক্স করতে হইতেছে, প্রমোট করতে হইতেছে, ইটস নট ইজি। মানে যে শুধু গান একদম। করে যে তৃপ্তিটা আসবে যে না একটা আমি স্টেজে উঠছি, গান করছি, ইটস নট অ্যাবাউট দ্যাট মানসিক যে এনিমোর। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনটা ওইটা রাইট, মানে ইটস দেয়ার, মানে ওই সময়টা ওই সময়টা এখন জিনিসটা হয়েছে যে মেবি ওই সময়টা সীমিত হয়ে গেছে, সারাউন্ডিং জিনিসগুলা একটু ওভারওয়েলমিং অর ডিফারেন্ট, যেটা নিয়ে মেবি মানে এটাই মানে মেবি ব্যান্ডের সাকসেস কিংবা কন্টিনিউটি যে 5 বছর টিকবে কি না এটা ডিটারমিন করবে। একদম ঠিক তাই। জাহিদ যেটা বলছিল যে আমরা যেরকম একই সঙ্গে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমাদেরকে যেরকম একটা আশীর্বাদ হয়ে এসেছে, একই সঙ্গে কিন্তু সামনে এআই এর কারণে কিছুটা শঙ্কাও কিন্তু রয়েছে যে এআই প্লাস industry-র ওই যে জন্য। এখন তো সবাই মানে প্ল্যাটফর্মটা দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মে তো ধরেন মানে অনেক সংখ্যার মানুষ ঢুকতে পারছে, অ্যান্ড ইট শুড বি যে অ্যাকচুয়ালি যে সবার যার অনুভূতি আছে যে একটা গান করবে ইয়ে করবে সেটা প্রকাশ পাওয়ার প্ল্যাটফর্ম দরকার। বাট অলসো তখন জিনিসটা হচ্ছে যে কম্পিটিং আইডিয়াস অর কম্পিটিশনটা অনেক বেশি এখন আর কি। একদম একদম। জি, আচ্ছা, তাহলে আমরা আরেকটা গান শুনে আসতে চাই। Sure. এবার কোন গানটা শুনবো? আচ্ছা, ইটস কল্ড মিজারি বিজনেস বাই প্যারামোর। এটা আমাদের ছোটবেলার একটা ফেভারিট ব্যান্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা গানটা শুনে আসি। থ্যাংক ইউ। I'm in the business of misery. Let's take it from the top. He's got a body like an hourglass. He's ticking like a clock. It's a matter of time before we all run out. When I thought it was mine, she caught him by the mouth. I waited 8 long months. She finally set him free. I told him I couldn't lie. He was the only one for me. 2 weeks and we have caught on fire. She offered me, but with the biggest smile. Well, I never meant to brag, 'cause I got it where I want it now. Whoa, it was never my intention to brag. Staring all the way from you now. God, does it feel so good? 'Cause I got it where I want it now. And if you couldn't, I know you would. And God, it just feels so, it just feels so good. Second chances, they don't never matter, people never change. Once you go, you're nothing more. I'm sorry, that'll never change. And about forgiveness, we're both supposed to have exchange. I'm sorry, honey, but I'm passing out. I look this way, and there's a million other girls that do it just like you, looking as innocent as possible to get to who they want is what they want is easy if you do it right. Oh, I refuse and I refuse and I refuse. Well, I never meant to brag, 'cause I got it where I want it now. Whoa, it was never my intention to brag. Staring all the way from you now. God, does it feel so good?
দুর্দান্ত, আমি তো তার শুনে ফ্যান হয়ে গেছে একদম। আচ্ছা, আমার খুবই জানতে ইচ্ছে করছে যে আপনার এই মিউজিক জার্নিটা শুরুটা কোথা থেকে, কিভাবে হয়েছিল, কবে থেকে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি অনেক আগের থেকে হয়েছে। কত আগের থেকে হয়েছে, যখন আমার বয়স আপনার 7 বছর ছিল, একদম ছোট ছোট, তখন আমি আমার ফ্যামিলির সাথে আপনার মন্ট্রিয়ালে থাকতাম, মানে ক্যানাডাতে। সো ক্যানাডাতে আমি ছোটবেলা থেকে গান কখনোই মানে গেতাম না, কিন্তু আমার মা বলতো যে, আমার চাচারা বলতো যে তোমার গলা সুন্দর, আর সবাই বাসায় গান গেত। সো আমার মা আমাকে একটা কম্পিটিশনে করেছে, ওখানে এনরোল করেছে, এটার নাম হচ্ছে আপনার বঙ্গ সম্মেলন। সো প্রত্যেক বছর একটা করে বঙ্গ সম্মেলন ইভেন্ট হয়, যেখানে আপনার নর্থ আমেরিকার সব বাচ্চারা সিঙ্গিং, ড্যান্সিং, আর্টস অ্যান্ড পোয়েট্রি সব কিছুতে কম্পিটিশন দেয়। সো ওটার মধ্যে পোয়েট্রিতে আর সিঙ্গিংয়ে আমার মা আমার নাম দিয়ে দিয়েছে। তো আমি তো মা দিয়েছে, এখন গান প্র্যাকটিস করতে হবে, করছি। তো তারপরে আপনার ওখানে আই থিঙ্ক অনেক কন্টেস্টেন্ট ছিল, আপনার 200-300-র উপরে কন্টেস্টেন্ট ছিল। তো ওখানে গান গাওয়ার পরে আই থিঙ্ক সবচেয়ে হাইয়েস্ট স্কোর আমি করেছিলাম, ইভেন গ্রোন আপদের সিঙ্গিংয়ের ইয়ার থেকেও ওখানে। সো আমি ওখানে আপনার পোয়েট্রি অ্যান্ড সিঙ্গিং দুইটাতে আপনার গোল্ড মেডেল পেয়েছি। তারপরে আমার কনফিডেন্সটা চলে আসছে যে ওয়াও, আমি গান করতে পারি। কিন্তু ওই সময় আমি চিন্তা করিনি যে আমি রক ব্যান্ড অর মেটাল ব্যান্ড অর এরকম জানি। ওই সময় কিন্তু আমরা পপ সংস শুনতাম, ব্যাকস্ট্রিট বয়েজ শুনতাম, ব্রিটনি স্পিয়ার্স শুনতাম। বাট যখন আপনার আর একটু বড় হয়েছি, যখন নিজেদের একটা আলাদা টেস্ট হয়েছে, আর যখন আমি বাংলাদেশে ব্যাক করেছি, তখন আমার ফার্স্ট ব্যান্ড হচ্ছে যে দ্বীপের কথা বলছি, দ্বীপের সাথেই আমার ফার্স্ট কনসার্ট ছিল এক্লিপসের। ওই ব্যান্ডের সাথে তখন আমার বয়স ছিল আপনার 14। সো তখনই আমি ফার্স্ট টাইম আপনার বাংলাদেশি আন্ডারগ্রাউন্ড মিউজিকে ঢুকলাম। ওটা তুমি ছিল ওটাতে? মানে ওইটাই আমার জার্নিটা না, তোমার সাথে আমার ওখানে কোনো কথা হয় না। বাট সিমিলার আচ্ছা। তোমাকে আমি চিন্তাও না। বাংলাদেশে ব্যাক করেছেন কত বছর আগে? বাংলাদেশে আমার যখন বয়স আপনার 12 ছিল। এটা কত সালে? হ্যাঁ, এটা মানে কোন ইয়ার এটা? 12 ছিল কোন ইয়ারে? না, মানে কতদিন আগে আপনি বাংলাদেশে? এখন আমার বয়সটা আপনাকে আমি বলতে পারবো, ঠিক আছে? না, আমি বয়স বের করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন। আচ্ছা, আপনি তো একই সঙ্গে মানে কি বলবো, ফিমেল ভোকালিস্ট, আবার আপনি মা একজন, আবার স্ত্রী, তো 3টা জার্নি কিভাবে একসঙ্গে সামলান, মানে সমন্বয়টা কিভাবে করেন? এটাই তো প্রশ্ন। এই জন্য তো মিউজিশিয়ানকে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, এই জন্যই তো আমি ওর সাথে মিউজিক করি। যদি আমি অন্য কারোর সাথে মিউজিক করতাম, যেটা আমি চাই করতে, আমার সাথে করতে চাই না এখন, ঠিক আছে? মানে এটা এই জন্যই আরো ইজি হচ্ছে, টু বি অনেস্ট, বিকজ আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্রেন্ডস আর লাইক আওয়ার ফ্যামিলি। আই থিঙ্ক আমাদের ব্যান্ডটাও ইজ লাইক আওয়ার ফ্যামিলি। আই থিঙ্ক ইটস মোর লাইক আমরা একসাথে যখন হই, ইট ডাজন্ট সিম লাইক একটা কাজ, একটা মিউজিকের জন্য আসছে। আমাদের মনে হচ্ছে আমাদের একটা ফ্যামিলি রিইউনিয়ন হচ্ছে, আর আমরা চিল করতেছি, মজা করতেছি, এর মধ্যে আমরা গানও করছি একসাথে। মানে আমরা সবসময় যেদিন আমাদের প্র্যাকটিস হবে কিন্তু খুবই এক্সাইটিং লাগে, এমন একটা ফিলিং লাগে না যে ও এখন তো আমার গান গেতে হবে আর এরকম করতে হবে। আমরা সবসময় এটার জন্য লুক ফরওয়ার্ড করি যে এই জ্যামিংটা হবে। সো এই জন্য এটা হচ্ছে মজার জন্য। মিউজিকটা কিন্তু আমাদের দুইজনের একটা আউটলেট টু রিল্যাক্স বেসিকলি। মানে আমরা কিন্তু প্রফেশনালি এত বেশি এটাকে পারসু করি নাই, অলদো আমরা চাচ্ছি করতে, কিন্তু কখনো কাজ বলেন, তারপরে নিজেদের রেসপন্সিবিলিটি বলেন, ওই দিকে যাওয়া হয় নাই এখন পর্যন্ত। জানি না কতটুকু হবে ইন দ্য ফিউচার, আই হোপ হয়, বাট আই এম হ্যাপি ওয়ার আই অ্যাম রাইট নাও। জাস্ট বিং আ মাদার, আমার মেয়েকেও আমি সময় দিতে পারছি, আমি ওকেও সময় দিতে পারছি, আমার সংসারেও সময় দিচ্ছি, আমার মিউজিককেও আমি ইকুয়ালভাবেই সময়টা এই জন্য হয়ে যাচ্ছে। সবগুলো একসঙ্গে করতে মানে পারছি। নাইসলি ব্যালেন্স হচ্ছে। আই ডোন্ট থিংক ইটস আ প্রবলেম। এইটা খুবই মানে বলবো যে একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা জাহিদের কাছে যেতে চাই একটু। জাহিদ, রিহার্সেলে সবচেয়ে দেরি করে কি আসে? হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে দেরি করে আসে হচ্ছে হলো একজন আরেকজনের দিকে আমি হাতের ওয়েট, যাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, আমি হব প্রথম যে সবচেয়ে দেরি করে আসে, আচ্ছা। দ্বিতীয় হচ্ছে ফায়াজ। নিজে মানে থেকে আমারটা হচ্ছে হলো যে আমি দেরি করি, ফায়াজ আসি না। মানে আমারটা যেটা হয় যে আমার রেগুলার যা কিছু শেষ করে, আপনার যেদিন দেরি কাজটা হবে শেষ সেদিন করে, ফায়াজ আসবেই না, এরকম বিষয়। না, আমার যেদিন উল্টা কন্ট্রারি, আমি যেদিন সময় মতো আসি ওই দিন ফায়াজ আসি না। হ্যাঁ, আচ্ছা। আর যেদিন আমার দেরি হয় ওই দিন ফায়াজ আগে এসে, ভাইয়া তুমি কই? না, আমি লাইক দাঁড়া বাবা, আমি আসতেছি, কাজটা শেষ করে আমি আসতেছি।
অনেক দেরি হয়ে গেছে কিন্তু ভাই আমি যে আচ্ছা। আর আরেকদিন আমি ফায়াজের ফোনেও পাওয়া যাইতেছে না, কই নাই গায়ে, ওই দিন নাই, শেষ। মাঝে মাঝে কিন্তু শোয়েও নাই হয়ে যায়, ওটাও একটা ব্যাপার আছে। শোতেও নাই হয়ে যায়। সবচেয়ে বেশি দেরি করে শোতে সবচেয়ে দেরি করে ফায়াজ ফর শিওর। ও কিন্তু আজকে একটা শোতে দেরি করতেছে এখন। আমার একটু বড় এখন একটা শো আছে, হ্যাঁ। মানে সবাই জানে যে ফায়াজ আসবে দেরিতে, তাই না? আচ্ছা সাকিব, টিমের মধ্যে সবচেয়ে চিলকে? টিমের মধ্যে আমি বাদ দিলে নিজাম ভাই। আচ্ছা, আর এমনিতে মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা রিহার্সালের সময়? মজার আসলে প্রত্যেকটা রিহার্সালই একটু ডিফারেন্ট হয়, অনেক ফান হয়। আর আমরা তো দেখা যায় যে একটা রিহার্সাল 3 থেকে 4 ঘন্টার হয়, আমরা যাওয়ার পরে আসলে মেইন রিহার্সালটা হয় লাস্টের 2 ঘন্টা বা 1 ঘন্টা। এর আগে পুরাটাই ফান ফাইজলামি, ও তো আসে নাই, ও আসে না, ও দেরি করতেছে, আমরা ব্রেক নিচ্ছি এভরিথিং। সো তহিদ, মানে পুরোটাই ফান। অ্যান্ড আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার আছে ফানি গাই, আমাদের খুব ভালো টাইম কাটে। আচ্ছা বাহ, তো সেই সময়টা খুবই অনেক মজার থেকে। ফায়াজ কি বলেন, সবাই আপনার দিকে আঙ্গুল তুলছে, আপনি সবচেয়ে লেটে? না অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আমার অ্যাকচুয়ালি হয় মাঝে মাঝে, যেমন শো এর জন্য একটু ভালো করে সেজে গুজে যাওয়া, তারপর so, হয় একটু, বাট মানে ওর পার্লার যেতে হয়, পার্লার যে ওর চুল স্ট্রেট করতে হয়, মেকআপ দিতে হয়, আইল্যাশেস করতে হয়, তারপরে ফায়াজ ড্রেসের ব্যাপার আছে, ড্রেসের একটা ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা, একটা ছোট র্যাপিড ফায়ার আছে, আপনাকে কোশ্চেন করব, এক কথায় উত্তর দিতে হবে, এক শব্দে ক্যালিপসো। রক অন। আচ্ছা, ড্রিম স্টেজ। ড্রিম স্টেজ বাংলাদেশে হলে আর্মি স্টেডিয়াম, আর বাইরে হইলে আই ওয়ান্ট টু প্লে যে এলএ থেকে। We already played in Army Stadium. আই নো আর্মি স্টেডিয়াম তো হয়ে গেছে, বাট বাইরে আই ডোন্ট নো ওই যে ইউকে তে হোয়াটস ইট কল্ড? অ্যালবার্ট হল। Albert Hall, I think, like will Choto, be Albert Hall too is big. মানে too big, মানে you have to be too old to do Okay. this. আচ্ছা, অনেকগুলো শব্দ হয়ে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি আবার প্রশ্ন করি। আচ্ছা, ড্রিম স্টেজ। বাংলাদেশে ডেফিনেটলি আর্মি স্টেডিয়াম, অ্যান্ড বাইরে ধরুন ইউকে তে একটা হয় ডাউনলোড ফেস্টিভ্যাল, ওখানে। আচ্ছা, ফেভারিট বাংলাদেশি ব্যান্ড, ইন্টারন্যাশনালও বলতে পারেন। ওয়ারফেস, হুম। ইন্টারন্যাশনালি মেটালিকা। ওকে, অ্যাকুস্টিক না ইলেকট্রিক? ইলেকট্রিক, ডিস্টরশন। একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে দর্শকদের জন্য আরেকটা গান দিয়ে শেষ করতে চাই। এবার কোন গানটা শুনবো আমরা? এবার আমরা শুনবো যে গানটার কথা আপনাকে আমি বলেছিলাম, দ্য লাস্ট সং দ্যাট ইজ, যে আমরা দীপের সাথে করতে পেরেছি গানটা। অ্যান্ড ইনশাল্লাহ এই বছরই আমরা এই গানটা রিলিজ দিব, অ্যান্ড হোপফুলি এভরিবডি উইল লাইক ইট। এই গানটা আমরা কাউকে শোনাতে চাইনি, বাট যেহেতু আমরা এই বছরই রিলিজ দিব, সো আমি ভুল করলে ফরগিভ মি, অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস সং। ওকে, সেম গোজ ফর আওয়ার সাইড, মি এন্ড ফায়াজ, বিকজ এখানে ডিপ ফায়ার পার্টস গুলো আমরা গাবো। সো আচ্ছা, সো পার্ডন। হ্যাঁ, পার্ডন আস, বিকজ মানে এই গানটা শুরু করার আগে আমি জাস্ট একটা ইয়ে করবো যে যখন আমরা গানটা এরকম দেখছিলাম, দেয়ার ওয়াজ আ সার্টেন টাইম যে যখন মি অ্যান্ড ইউ স্পেশালি, আমি আর তাসমিন আপু দীপ ভাইকে হেভি বকাঝকা করতেছিলাম যে সময় মতো আসতেছে না, গানটা করতে হবে, গানটা রেকর্ড করতে হবে, বানাতে হবে, মানে হি ওয়াজ লাইক হ্যাঁ আসবো। দ্য লাস্ট সেশন আমি যেদিন ছিলাম ওদিন উনি অল্প একটু রেকর্ড করলো, তারপরে আমি যাওয়ার পরে মনে হয় আপনাদের সাথে আরেকদিন বসে লাস্ট একটা কয়েকটা সেকশন রিটেক্স দিয়ে রেখেছিল, অলদো দ্যাট ওয়াজ ডেমো, মানে ফাইনাল অবশ্যই তো করার চান্স পাইনি। তখন মাত্র লিরিক্সটা আমাদের মোটামুটি ফাইনালাইজ হলো, তখন দীপ ভাই এসে একটা টেক দিয়ে গেল। আনফর্চুনেটলি দ্যাট ইজ ইট। এরপরে আসলে আমাদের আর সৌভাগ্য হয় নাই যে এই গানটা ওনাকে নিয়ে একসাথে শেষ করব, বাট ইট ইজ দ্য মেমোরিজ। লাস্ট ওনার গলা যতটুক আছে ওটাই আমরা মানুষদেরকে প্রেজেন্ট করবো। সো লেটস সি। একদম আমরা গানটা শুনবো।
দুর্দান্ত, আমি তো এখনো মানে একটা ঘোরের ভিতর আছি, মানে গানটা আরো শুনি এরকম মনে হচ্ছে। আমার তো অনেক অনেক ভালো লেগেছে। আশা করছি এখনো তো গানটা আসেনি, নিশ্চয়ই দর্শকরা অপেক্ষা করছে আপনাদের গানটার জন্য, এবং যারা এই গানটা শুনবে তাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। আই হোপ সো। আমরা একেবারে অনুষ্ঠান শেষ করব এখন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, Thank সবাই এত you. সময় করে Thank you. এসেছেন so আমাদের much. স্টুডিওতে, সময় দিয়েছেন আমাদেরকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি থ্যাঙ্কস ফর তাশরিন আপু, মানে থ্যাঙ্কস ফর কামিং হিয়ার, এবং No, এত no, চমৎকার no. চমৎকার গান Thank আমাদেরকে you উপহার for দিয়েছেন। having us here. একদম নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো সময় আবারও কোনো একটা আড্ডা হবে, গান হবে। সুপ্রিয় দর্শক, সঙ্গীতের এই মেলোডিয়াস যাত্রায় আমাদের সঙ্গে ছিল ক্যালিপসো। তাদের গল্প, তাদের অনুভূতি আর তাদের গান ছিল সঙ্গে। এভাবেই নতুন প্রজন্মের শিল্পীরা তৈরি করছে নিজেদের জায়গা, নিজেদের ভাষায় বলছে তাদের গল্প। আপনারা দেখছিলেন অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 8। আবার দেখা হবে নতুন কোনো শিল্পী, নতুন কোনো সুরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গীতের সঙ্গেই থাকুন।